প্রিয় দর্শক, আপনাদের সবাইকে টাইম টেলিভিশনের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি ল অ্যান্ড ইমিগ্রেশন আইন বিষয়ক অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে প্রচারিত হয়ে থাকে এবং এই অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করতে পারেন আপনার যে কোনো আইন বিষয়ক প্রশ্নের জন্য এবং আমরা চেষ্টা করব সেই প্রশ্নটির জবাব দেওয়ার জন্য। আজকের দিনে বিশেষ করে আমরা যখন এই যান্ত্রিক জীবনে বসবাস করছি, আজকে বাণিজ্যিক নগরে বসবাস করছি, সেখানে কিন্তু আইন বিষয়টি ওতপ্রোতভাবে আমাদের প্রতি পদেই জড়িয়ে আছে। ইভেন কি আমরা যদি কোনো সাধারণ জীবনযাপনও করি, বিশেষ করে আমরা নিউ ইয়র্ক সিটির কথাই যদি ধরি না কেন, এখানে বাড়ি কেনা থেকে শুরু করে গাড়ি চালানো এবং সেই সংক্রান্ত নানান ঘটনা দুর্ঘটনা সব কিছুর সাথেই কিন্তু ওতপ্রোতভাবে আইনটি জড়িত। এবং ইমিগ্রেশন বিষয়টি তো নিশ্চিতভাবেই আমাদের এই কমিউনিটি অনেক বড় কমিউনিটি, ইমিগ্র্যান্ট কমিউনিটি বিশেষ করে, তো সমস্ত বিষয়গুলোই আমরা এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমাদের অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন, তার পরিচয় নতুন করে বলবার কিছু নেই। তিনি আমাদের কমিউনিটিতে তো বটেই, মূলধারা তো অত্যন্ত জনপ্রিয় এবং খুব সুপরিচিত একজন ব্যক্তিত্ব, যিনি আইন পেশার সাথে দীর্ঘদিন যুক্ত রয়েছেন এবং বাংলাদেশেও তিনি অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। তিনি হচ্ছেন অশোক কে কর্মকার। জনাব অশোক কে কর্মকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। তো কেমন আছেন আপনি? ভালো। তো আপনি তো নতুন করে, আমি যেমনটি বলছিলাম যে আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, তবু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, এবং আপনি বাংলাদেশের আইন বিভাগের সাথেও অত্যন্ত সুনামের সাথে আপনি জড়িত ছিলেন, কাজ করেছেন এবং এখন নিউ ইয়র্কে কাজ করছেন, প্রবাসীদেরকে সেবা দিয়ে আসছেন একই সাথে। তো এই যে দীর্ঘ সময় আপনি কাজ করছেন, আপনার যেই ব্যাপক অভিজ্ঞতা, তো তার মাঝখানেই আমরা সেই অভিজ্ঞতার কিছু অংশ আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এবং একই সাথে ল অ্যান্ড ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই যেটা জানতে চাই, আমাদের দর্শকরাও নিশ্চয়ই সবসময়ই জানতে চান যে ইমিগ্রেশন বিষয়টি, এটা নিয়ে আগেও কথা বলেছি আপনার সাথে, আগেও বেশ কিছু অনুষ্ঠান হয়েছে আমাদের, আমরা আলোচনা করেছি। তো এখন এই মুহূর্তে এই ইমিগ্রেশন বিষয়টির সর্বশেষ পরিস্থিতি কি, আপনি যদি বলেন। টু স্পিক দ্য ট্রুথ, এই মুহূর্তে একটু স্থবির, মুখ থুবড়ে পড়েছে আমাদের ইমিগ্রেশনের যে ধারণা আমাদের ছিল, যে প্রেসিডেন্ট বারাক ওবামা উনি যে ধারণা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং পরবর্তীতে সে অনুসারে যে শেষ পর্যন্ত যখন দেখলেন যে কোনো আইন পাস করা যাচ্ছে না কংগ্রেসের মাধ্যমে, তখন একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে উনি চেষ্টা করলেন কোনো একটা ইমিগ্রেশনে কিছু সুফল ইমিগ্রেন্ট কমিউনিটিকে দেওয়ার জন্য। কিন্তু সমস্যা বাদ সাধলো যে আপনারা হয়তো জেনে থাকবেন যে টেক্সাসে একজন ফেডারেল কোর্টে মিস্টার জাজ অ্যান্ড্রু, তার কোর্টে যখন এটা গেল, উনি তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা দিলেন যে বর্তমানে ডাপা প্রোগ্রাম যেটা, তার বিরুদ্ধে যে এটা করা যাবে না। তো আমরা অনেকেই জানি জাজ অ্যান্ড্রু উনি আগে থেকে এটার প্রতি ওনার একটা আগে থেকে ধারণা ছিল যে এই ব্যাপারে উনি সবসময় বিরোধিতা করে যাচ্ছিলেন। কাজেই এটা খুব আশ্চর্যের বিষয় না যে উনি দেবেন না, এটার বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে একটাকে রেস্টুরেন্ট অর্ডার দিবেন না। কিন্তু পরবর্তীতে প্রশাসন এবং আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তার বিরুদ্ধে কিন্তু সরকার কোর্টের কাছে, আদালতের কাছে কিন্তু আবেদন জানানো হয়েছে যে যাতে করে এই মামলা চলাকালীন এই সমস্ত প্রসেসটা বন্ধ না থাকে। তো সেটা এখনও ডিসিশন হয়নি, তবে ভবিষ্যতে অবশ্যই আশা করি এটার ফয়সলা হবে এবং অবশ্যই ইমিগ্রেন্ট কমিউনিটির পক্ষেই যাবে। এবং আপনারা যদি একটু খেয়াল করবেন, এই সময়কালেই কিন্তু অনেকগুলো বিলও এসছে, বাইপার্টিজান যাকে বলে, দুই পক্ষ থেকেই এসছে, যেমন আমেরিকান ইনোভেশন অ্যাক্ট বা স্কোয়ার্ড অ্যাক্ট বলা যায়, তো ওয়ান স্কোয়ার্ড অ্যাক্ট। তার মাধ্যমে আসলে আমেরিকায় বর্তমানে যে প্রাধান্য দেওয়া হচ্ছে সেটা হলো মূলত বিজনেস ভিসা, ট্যালেন্ট পিপল যারা স্কিল্ড, তাদেরকে এই দেশে বেশি করে নিয়ে আসার ক্ষেত্রে H1B আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, যাদের কোয়ালিফিকেশন যাদের রয়ে গেছে, তাদেরকে স্কলার্স, রিসার্চার্স, তো স্কিল্ড পিপল যাকে বলে, তাদেরকে এক ধরনের অগ্রাধিকার দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। এবং তার সাথে সাথে এদেশে যারা অলরেডি আছেন, যারা বিভিন্নভাবে ইকোনমিতে তাদের অবদান রেখেছেন, তাদের কিন্তু একটা বৈধকরণের প্রক্রিয়া
চলছে। তো মূলত যে প্রবলেমটা, যেখানে সমস্যাটা, মূল সমস্যাটা হয়ে গেছে এখানে আপনার রিপাবলিকানদের যে মতামত, তাদের ধারণা যে স্কিল পিপল এখানেই দরকার, সুতরাং স্কিল পিপলের ব্যাপারে আমরা হেল্প করতে পারি, আমরা চিন্তা করতে পারি। এবং ডেমোক্র্যাটরা মূলত মনে করেন যে স্কিল পিপল যেমন যাদের আমাদের যেমন দরকার, সেই সাথে সাথে যারা আনস্কিলড আছেন, যারা কিনা দেশে অনেক দিন ধরে আছেন, বিভিন্নভাবে এই দেশের মানে কন্ট্রিবিউট করেছেন কমিউনিটিতে এবং ইকোনমিতে, অর্থনীতিতে কন্ট্রিবিউট করেছেন, তাদেরকে আমরা অবহেলা করে তাদেরকে বাদ দিয়ে করা সঠিক হবে না। এটা অনৈতিক হবে এবং অন্যায্য হবে, এবং এটা বাস্তবায়ন করাটাও খুব অসম্ভব হয়ে পড়বে। অবশ্যই দুই পক্ষ কিন্তু একটা জায়গায় কিন্তু তারা মানে একমত, সেটা হলো যে ক্রিমিনাল, যাদের ক্রিমিনাল হিস্ট্রি আছে তাদেরকে কোনো রকম সুবিধা না দেওয়া। তো আমার যেটা ব্যক্তিগত মনে হচ্ছে সেটা হলো যে হয়তো আমরা এমন দিকে যাচ্ছি যেখানে একটা ভারসাম্য অবস্থানে আসবে। দুই পক্ষই জানে যে কোনোভাবেই আমরা যারা এদেশে অলরেডি আছে, যারা অবৈধভাবে বলেন অথবা যেভাবে আনডকুমেন্টেড আমরা বলি, তাদেরকে কিন্তু বাদ দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। বিপুল জনগোষ্ঠী, এটা 12 মিলিয়ন, এখন একটু কমেও হয়তো গেছে, 11 মিলিয়নের মতো হয়েছে, বাট স্টিল ইটস এ বিগ সাইজ, অনেক অনেক বড় একটা সংখ্যা। এই সংখ্যাকে আপনার পুরোপুরি অবজ্ঞা করা সরকারের পক্ষে সম্ভাবনা এবং প্রয়োজনও নেই, কারণ এরা অনেক কাজই করছে। যেমন এগ্রিকালচার ফিল্ডে যে কথাগুলো উঠেছে, এগ্রিকালচার ফিল্ডে যে কাজগুলো করছে মূলত স্প্যানিশ আমাদের জনগোষ্ঠী, সেই জায়গাটাকে কিন্তু আমরা কোনোভাবেই অন্য কোনো জনগোষ্ঠী দিয়ে কাজটা করানো যাবে না। আমেরিকানরা যদি সেই কাজ করতোই তাহলে কিন্তু এদেরকে আসতে হতো না। ইকোনমি এমন একটা জিনিস যেখানে চাহিদা যদি যেখানে আসে সেখানেই মানুষ যায়, আর চাহিদা আছে বলেই মানুষ যায়, আর মানুষ আছে বলেই চাহিদাটা পূরণ হয়। সুতরাং এই জনগোষ্ঠীকে যদি আপনি মনেও করেন, জাস্ট ধরে নেওয়ার তর্কের ক্ষেত্রে ধরে নেই যে আমরা 11 মিলিয়ন অথবা মনে করেন প্রায় 5-6 মিলিয়ন আমাদের এরকম যারা আছে শ্রমিক আছে, তাদের ব্যাপারে আমাদের দেখতে হবে। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, আমরা একটা ছোট্ট একটা ফোন নিয়ে নিই। একটা ফোন এসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনি দর্শক, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। জি, আমি ব্রঞ্জ থেকে মোশাররফ হোসেন বলছি। জি, আমি বাবুর কাছে একটা ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে চাই। জি বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই যে উনি তো দীর্ঘদিন আইন সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশে। জি জি। আমি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আমেরিকাতে আসছি। জি। আমার উপজেলায় একটা জমি আছে, সেটা আমি নিজে বাউন্ডারি করেছি। জি। আমার পাশের যে ভদ্রলোক, উনি সেখানে একটা বিল্ডিং করতেছে। আচ্ছা। বিল্ডিং করতেছে যে এখন নিয়ম হলো 3.5 ফিট ওয়াল বাদ দেয়, 3.5 ফিট আমাদের ওয়াল করা, বিল্ডিং করা, কিন্তু উনি মাত্র 6 ইঞ্চি রেখে উনি বিল্ডিং করা শুরু করছে। তো এই ব্যাপারে আমি ওখানে উপজেলার যে আছে পুরো চেয়ারম্যান আছে, ওনাকে আমি ইনফর্ম করেছি, কিন্তু উনি কি করছেন না করছেন বলতে পারবে না, কিন্তু সে বিল্ডিং উনি উড়াই ফেলছেন। তা এখন আমি এখান থেকে কোনো আইনি ব্যবস্থা নিতে পারি কিনা, এইটাই বাবু অশোক কুমারের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আমরা যতদূর বুঝতে পারলাম উনি ইমিগ্রেন্ট হয়ে এখানে এসেছেন এবং সম্ভবত কোনো জায়গা জমি সংক্রান্ত ঝামেলা বাংলাদেশে আছেন, এবং উনি এখান থেকে আইনি কোনো এখান থেকে ডিল করতে পারেন কিনা। হ্যাঁ, আমি বুঝেছি আপনার। অবশ্যই আপনি পারেন, আপনার যেহেতু ওখানে অধিকারও আছে, সমস্ত কিছুই আপনার জায়গা এবং আপনার যে কথা আপনি বললেন। তো প্রাথমিকভাবে আপনি একটা কাজ করতে পারেন, আপনি বিভিন্নভাবে যে পৌর কর্মকর্তা আছে ওখানে, তাকে অবশ্যই চিঠি লিখতে পারেন, তাদেরকে বলতে পারেন। আর দ্বিতীয়ত হলো আপনি একজন আইনজীবীকে নিযুক্ত করতে পারেন আপনার পক্ষে কাজ করার জন্য, এবং উনি আপনার পক্ষে সেই কাজগুলো ওখানে বসে করতে পারবেন। কাজে এই ক্ষেত্রে কোনো বাধা নেই। অবশ্যই আপনি ওখানে থাকলে যেমন আপনি নিজে তদারকি করতে পারতেন, সেটা করতে পারছেন না। তো অবশ্যই আপনার পক্ষে আপনি কাউকে সেই পাওয়ার দিলে, এবং আপনি যদি একজন আইনজীবী ওখানে নিয়োগ করেন, অবশ্যই তিনি আপনার পক্ষে কাজ করতে পারেন। এবং অন্যান্য যেগুলো পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন কাউকে, যদি আপনার বিশ্বস্ত কেউ থাকে তাকে আপনার পক্ষে মামলা পরিচালনা করার জন্য বা মামলা বা যে কোনো তদবির পরিচালনা করার জন্য আপনি তাকে সেই অথরাইজ করতে পারেন যাকে। আমার মনে হয় উনি ঠিকই বলেছেন আপনি। উনি বোধহয় যেটা জানতেছেন, এই জায়গা থেকে উনি কোনো আইনজীবী নিয়োগ করতে পারবেন কিনা যিনি
এখান থেকে হ্যাঁ, এখান থেকেই পারবেন, অসুবিধা নেই। আমি সেটাই বলছি যে আপনি তো এখান থেকে যাচ্ছেন না বা যেতে যাচ্ছেন না, যাওয়ার কোনো প্রয়োজনও নেই। আপনি এখান থেকেই তাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি, আপনি যদি কাউকে বিশ্বস্ত কেউ থাকে আপনার, তাকে আপনি যেমন পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন আপনার পক্ষে কোনো মামলা মোকদ্দমা পরিচালনা করার, তেমনি আপনি আইনজীবীও নিয়োগ করতে পারেন এখান থেকেই, তাতে কোনো সমস্যা নেই। তো এই ধরনের মানে একটু কৌতূহলী হয়ে বললাম, এই ধরনের বিষয় কি আপনি পরিচালনা করেন আপনার আপনার ফার্মের মধ্য দিয়ে? আমাদের ফার্ম বর্তমানে আমরা মূলত করছি যেটা হলো ঢাকার মধ্যে সীমাবদ্ধ। জি, জি। ঢাকার আশেপাশে খুব সামান্যই, কেননা এটা বাংলাদেশের প্রেক্ষিতে খুবই প্রত্যন্ত অঞ্চল হয়ে প্রত্যন্ত যায়। অঞ্চলে কাজ করা মুশকিল। আমার অবশ্য আমি বুঝতে পারছি না ওনার কোথায় এটা, জি। তো মনে হচ্ছে ঢাকার বাইরে। জি। তো ঢাকার বাইরে হলে আমাদের জন্য একটু সমস্যা নেই। এটা আসলে অনেক প্রবাসীরই এই সমস্যা, হয়তো ওনারা এই দেশে আছেন, দেখা গেল যে এখান থেকে তো আপনি যেমনটি বলছিলেন ওইভাবে জায়গা জমি দেখা সম্ভব নয় এবং হুট করে যাওয়াও সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা এমনও শুনেছি, আমাদের টেলিভিশনেও আমরা অনেক এরকম নিউজ করেছি যে অনেক প্রবাসীদের জায়গা জমি এরকম বেহাত হয়ে যাচ্ছে, কারণ মানুষজন একটা সুযোগ নেয় যে যেহেতু তারা দূরে আছেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই জায়গা থেকে এই জায়গায় বসে যদি ওনারা ওনাদের আইনি কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেটা হয়তো ওনাদের পক্ষে অনেক কনভিনিয়েন্ট, সেটাই মনে হচ্ছিল। থ্যাঙ্কস। আমি কিন্তু ভালো প্রশ্নটা করেছেন আসলে। মূল কথা আমি যেটা বলছিলাম ওনার প্রশ্নের উত্তরে, সেটা হলো ওনার কিন্তু এখনো কোনো মামলা হয়নি। জি। তো আমি সে কারণে বলছি যে আপনি ওখানে আসলে মামলা এই মুহূর্তে মামলা করতে হবে কিনা তাও আমি মনে করছি না যে এখনই, হয়তো ওনাকে কারো কাছে যে পৌর কর্তৃপক্ষ এবং যাদের ভায়োলেট করছেন তাদেরকে লিখতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু যদি মামলা হয়, উনি যদি মামলা করেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে সহায়তা করতে পারি। সেটা তখন আমাদের অফিস, ঢাকার অফিস, তখন আমরা করতে পারি। অবশ্যই ঢাকার মধ্যে হলে আমাদের জন্য বেশি সুবিধা। ঢাকার বাইরে যেমন সিলেট অথবা চিটাগাংয়ে আমাদের যেমন যোগাযোগ আছে, আমাদের যারা লয়ার আছে ঢাকার, অবশ্যই আমাদের দে ক্যান ডু ইট। কিন্তু প্রাথমিকভাবে আমরা যেগুলো ঢাকার বাইরে খুব একটা আমাদের নেই, যে মামলা ছাড়া, মামলা হলে অবশ্যই করা যাবে। কিন্তু এইসব যেগুলো বলেন, যেগুলো প্রশাসনিক চিঠি অথবা কোথাও গিয়ে কথা বলা, মামলা পরিচালনা আমরা করতে পারি, সেটা আমাদের আছে সেই সিস্টেম, সেটা আমাদের ঢাকার অফিস করতে পারে। অবশ্যই সমস্যা হলে আপনি আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন, আমাদের এই বাংলাদেশে নিউ ইয়র্কেও যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে, নিউ ইয়র্কে আপনার অফিস আছে, কুইন্সে আপনার অফিস আছে, অথবা যে কোনো অভিজ্ঞ লয়ারের সাথে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। আমাদের যেহেতু ঢাকা অফিস আছে, আমাদের পক্ষে এটা খুবই ইজি। ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরের জন্য। তো যাই হোক, আমরা ফিরে যাই আমাদের আলোচনায়, যেটি নিয়ে কথা বলছিলাম, ইমিগ্রেশন বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন, যে এই যে বিপুল জনগোষ্ঠী, এই যারা কিনা এখানকার অর্থনৈতিক কাঠামোর মধ্যেই একটা জায়গা করে নিয়েছেন, এটা 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 তার একটা উপযোগিতাও তৈরি হয়েছে। হুট করে এই লোকগুলোকে ওই জায়গা থেকে সরিয়ে দিলে অর্থনৈতিক ব্যবস্থাতেও একটা নেতিবাচক প্রভাব পড়বে। তো সেই জায়গাটা আসলে যতই রাজনৈতিক দলাদলি হোক না কেন, রিপাবলিকান অথবা ডেমোক্রেটদের মধ্যে, বাস্তবতা হচ্ছে যে আপনি যেমনটি বললেন যে তাদের প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং এই জায়গাটা আসলেই কোনো না কোনোভাবে হয়তো ডিলে হচ্ছে, কোনো না কোনোভাবে হয়তো এটা একটা সেটেলমেন্টে আসবে, সমাধানের যাবে। হ্যাঁ, তাই আমার ধারণা। যাই হোক, আমরা সেটাই আশা করব। তো যাই হোক, এখন আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি তো বিভিন্ন বিষয় নিয়ে ডিল করেন এখানে, আইনের অনেকগুলো ধাপ আছে, অনেক আলাদা আলাদা সেগমেন্ট আছে, সবগুলোতে আপনি কাজ করছেন। তো আপনার কাজের অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, যে আপনি বিশেষ করে আমি ওই জায়গাটা একটু বোঝার চেষ্টা করব যে প্রবাসীদের সাথে যখন আপনি কাজ করেন, বিশেষ করে বাঙালিদের সাথে, বিদেশিদের সাথে তো আপনি কাজ করেনই, কিন্তু বাঙালি যারা আসেন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে, সাধারণত কি ধরনের সমস্যা বেশি নিয়ে আসেন তারা? খুব ভালো প্রশ্ন আসলে। আমি যেটা বেশি করে ফিল করছি এবং দেখছি, যেটা আমার এক্সপিরিয়েন্সে, প্র্যাকটিসে, ইমিগ্রেশন অবশ্যই আমাদের সবার সমস্যা, সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। তারপরেই যেটা আছে পারিবারিক সমস্যা। আচ্ছা, খুব বেশি করে আমি দেখছি ডিভোর্সের দিক যাচ্ছে, তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স, আপনারা জানেন। তো ডোমেস্টিক ভায়োলেন্স এবং ডিভোর্স অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং প্রায় সময় দেখা যায় ফ্রড বলছি আমি এক্ষেত্রে, যে আপনার ইমিগ্রেশনের জন্য অনেকেই হয়তো আপনার কোন হাজব্যান্ড বা ওয়াইফ কাউকে বিয়ে করে চলে আসেন, তো পরবর্তীতে দেখা যায় যে তারা আসার পর থেকেই তাদের চালচলন বা কথাবার্তা ভিন্ন হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে আপনার সেটা ডিভোর্সের দিক যাচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। তো
এই জায়গাগুলোতে আমি একটা ট্রেন্ড, আমি সিস্টেমেটিক ট্রেন্ড আমি খুঁজে পাচ্ছি। সেটা হলো যে প্রায় সময় দেখা যায় যে বিয়ে আমাদের পারিবারিক জীবনে আমরা অনেক বেশি লোককে ইনভাইট করে ফেলি। আচ্ছা, যেমন সামাজিক পারিবারিক সমস্যা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তো সেটা কখন আর পারিবারিক থাকে না, প্রায় সময় আমরা একটা সামাজিক সমস্যার মধ্যে রূপান্তরিত করি। অনেক লোক এর মধ্যে জড়িত হয়ে পড়ে। বাবা মা থেকে শুরু করে, অবশ্যই বাবা মা শুরু হয়, বন্ধু বান্ধব এবং এমনকি আপনার দূরের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী পর্যন্ত। এবং আলটিমেটলি এমন একটা পর্যায়ে চলে যায় যখন দুই পক্ষই মনে করে যে আমাদের হয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া উচিত, অথবা খুব খারাপ তিক্ততার মধ্যে যায়। কিন্তু সবচেয়ে খারাপ ট্রেন্ড আমি যেটা দেখি যে প্রায় সময় যে আমাদের পিতামাতার অনেক বেশি ইনভলভমেন্ট আমাদের ম্যারিটাল লাইফে। এটাকে আমরা যেমন একদিকে দেখি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবসময় আমরা জানি যে আমাদের ইতিবাচক, যে সবাই মিলে একত্রে থাকি, কিন্তু এখানে আসার পরে সেই ইনভলভমেন্টটা অনেক ক্ষেত্রেই এটা আমার ব্যক্তিগত কিন্তু অভিজ্ঞতা, আমার কোনো অভিমত না, অভিজ্ঞতাগুলো আমি বলছি। কাজে আমি মনে করি না যে আমার বাবা মা, আপনার বাবা মার সাথে আপনার সম্পর্ক খারাপ করবেন অথবা বাবা মা ভালো না। তো আমি অভিজ্ঞতা যেটা বলেছি যে যতগুলো আমি কেস দেখছি, যতগুলো আমি কয়েকশো অ্যাটলিস্ট আরও বেশি হতে পারে এই পারিবারিক মোকদ্দমার সাথে আমি জড়িত। তো আমার আরেকটু ইন্টারাপ্ট করছি আপনাকে, আরেকটি ফোন আছে, আমরা ফোনটা নিয়ে আবার আপনার কাছে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, আপনি প্রশ্ন করে আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম বুলবুল, আমি নর্থ ক্যারোলিনা থেকে বলছি। জি, নর্থ ক্যারোলিনা থেকে। একটু জোরে বলবেন, আমরা একটু কম শুনতে পাচ্ছি আপনারা। আমি নর্থ ক্যারোলিনা থেকে বলছি, বুলবুল। জি, বলুন। আচ্ছা, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম। যখন আমার ভাইয়ের জন্য দরখাস্ত করি তখন তার 2 বাচ্চা ছিল। অনেক প্রায় এখন ন্যাশনাল ভিসা সেন্টারে চিঠি পাঠাইছে যে ডকুমেন্ট, তারপরে এফিডেভিট অফ সাপোর্ট এগুলি দিলে রিভিউ করে এমবিসিতে ভিসার জন্য পাঠাবে 60 ডেজ মধ্যে। কিন্তু তার বাচ্চা হয়েছে একজন, এখন কি বাচ্চার তো রেকর্ড নাই কোনো সাথে। আচ্ছা, একটা মিনিট আপনি লাইনে থাকুন, ছাড়বেন না। আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমি বোধহয় প্রশ্নটা বুঝতে পেরেছি। সেটা হলো এই যে উনি ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং যখন অ্যাপ্লাই করেছিলেন তার 2 সন্তান ছিল, পরবর্তীতে বোধহয় ওনার আরও সন্তান জন্মগ্রহণ করেছে এবং তাদের কোনো ইনফরমেশন আপনার ইউএসসিএস এবং এনভিসিতে নেই। সুতরাং তাদের কিভাবে উনি ইনক্লুড করবেন, তাদের কিভাবে করবেন? হ্যাঁ, এই জন্যই আমি রিপিট করলাম, কারণ আওয়াজটা অত্যন্ত ছোট শোনা যাচ্ছিল। তো যাই হোক দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আপনার এই প্রশ্নের জবাব দেবেন অ্যাটর্নি অ্যাট ল অশোক কর্মকার। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। প্রতিদিন সর্বোচ্চ কম মূল্যের নিশ্চয়তা, সিনিয়র সিটিজেনদের জন্য 10% মূল্য কম। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, 1445 ইউনিয়ন পোর্ট রোড, ব্রন্স, নিউ ইয়র্ক 10462, ফোন 347-851-2688। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, আপনার ফার্মেসি। ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল। বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ূরিয়া অভিজাত ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। 100% হালাল খাবার। ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশি আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30% ছাড়। ধর্মীয় অনুষ্ঠান, ফান্ডরেজিং, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশি ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, মেকিং ইউর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম টাইম টিভির সরাসরি অনুষ্ঠান ল অ্যান্ড ইমিগ্রেশনে। আমরা আলোচনা করছিলাম ল অ্যান্ড ইমিগ্রেশন এবং একই সাথে বিভিন্ন পারিবারিক সমস্যার কথা বলছিলেন আমাদের অ্যাটর্নি অ্যাট ল অশোক কে কর্মকার। তো অশোকদা, আপনি
আবার একটু যদি বিরতির আগে যে ফোনটি এসেছিল সেই প্রশ্নটির জবাব যদি আপনি একটু দেন। আচ্ছা, ওনার যে প্রশ্ন আমি আগে বলেছি যে উনি অ্যাপ্লিকেশন করেছিলেন ওনার ভাইয়ের জন্য, এবং পরবর্তী যখন উনি অ্যাপ্লিকেশন করেন তখন ওনার ভাইয়ের 2টো সন্তান ছিল, পরবর্তীতে আরও সন্তান জন্মগ্রহণ করেছে এবং তারা অবশ্যই তখন ইনক্লুড করার কোনো কারণ ছিল না। এখন উনি তাদেরকে ইনক্লুড করবেন কিভাবে, সেটা খুব সহজ জিনিস। আপনি কষ্ট করে ইনফরমেশন সহ বার্থ সার্টিফিকেট এবং তাদের ছবি সহ এনভিসিতে পাঠিয়ে দিতে পারেন। যেহেতু এটা এনভিসিতে যদি চলে যেয়ে থাকে, যদি না চলে যেয়ে থাকে অলরেডি এনভিসিতে ন্যাশনাল ভিসা সেন্টারে, তাহলে আপনি ইউএসসিআইএসে পাঠিয়ে দেবেন, তাহলেই এটা অসম্ভব হবে না, তার সমস্যা নেই। তার সাথে একটা কাজ করবেন, সেটা হলো যে অ্যাপ্রুভাল যদি অ্যাপ্রুভড হয়ে থাকে আপনার আবেদনপত্র, যাতে I-130 আমরা বলি, রিলেটিভ পিটিশন, তাহলে তার একটা কপি দিয়ে দিবেন যাতে করে ওরা বুঝতে পারে যে কোন ফাইলের সাথে কেসের কথা বলা হচ্ছে। তার মানে হচ্ছে এরকম তো আমাদের বাংলাদেশের লোকজন অনেকেই অ্যাপ্লাই করে থাকে তাদের ভাই বোনদের জন্য। তো যখন অ্যাপ্লাই করে তখন হয়তো দেখা গেল সে বিবাহিত না, অথবা বিবাহ করেছে কিন্তু কোনো সন্তান নেই, কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পরে যদি তাদের কোনো সন্তানাদি জন্ম নেয় অথবা কোনো কিছু বিবাহ বিচ্ছেদ ঘটে অথবা বিবাহ হয়, তাহলে সেটা উল্লেখ করতে হবে, তাদেরকে ইনফর্ম করতে হবে ইউএসএ। আর আরেকটি ফোন আমরা নিয়ে নিই, তারপর আমরা আবার ফিরে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি ব্রুকলিন থেকে সুরাইয়া বেগম বলছি। জি বলুন, একটু জোরে যদি বলেন তাহলে আমাদের শোনা। আজকে আপনাদের আজকের অতিথি অশোক কর্মকারের সাথে আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জনাব অশোক কর্মকর্তা, আপনি তো বাংলাদেশের বিচার বিভাগের সাথে অনেকদিন জড়িত ছিলেন, সে কারণেই আপনার কাছে আমার একটা প্রশ্ন বা জানার কৌতূহল। এটা কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি না। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অনেকদিন যাবত, কিন্তু তাকে কোনো গ্রেপ্তারও করা হয়নি বা গ্রেপ্তারের চেষ্টা করা হয়নি। তো এটা কি কোনো আদালত অমান্য করার পর্যায়ে পড়ে কিনা, এই ব্যাপারে একটু ব্যাখ্যা করে বলবেন কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যাই হোক, এই প্রশ্নটা বোধহয় যে কারণে আপনি বাংলাদেশে ছিলেন বিচার বিভাগের সাথে, সেই কারণেই। যাই হোক, আমরা এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটার জবাব না দিয়ে এটার আইনগত দিকটাই অবশ্য যিনি প্রশ্ন করেছেন তিনি সেরকমই বললেন, যে উনি একটু কৌতূহলী যে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আদালত জারি করেছে, কিন্তু সেটা এখনো বাস্তবায়িত হয়নি। তো এটা কি কোনো আদালত অবমাননার পর্যায়ে পড়ে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্ন। প্রথমত এটার মধ্যে একটু রাজনীতি আছে বলেই একটু সমস্যা অনেক সময় বলা, কিন্তু অসুবিধা নেই, আপনিও বলেছেন এটা। তো আমি সেই রাজনীতির বাইরেই যে কথাটা, সেটা হলো যে আইনি ব্যাখ্যা হলো যে আদালত যে কোনো আপনার আদেশ দিতে পারেন এবং আদেশ দেন। আদালতের কাজ হলো আদেশ দেওয়া, এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ তাদের কাজ হলো সেই আদালতের সেই আদেশকে পালন করা। তো এখানে আপাত দৃষ্টিতে আমি দেখছি না কখনো কোর্ট বলেনি যে এই কদিনের মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে। একটা গ্রেপ্তারি পরোয়ানা যখন ইস্যু করা হয় কোর্ট থেকে, আদালত থেকে যখন কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়, তখন সেটা স্বাভাবিকভাবেই এটাকে সেই নির্দিষ্ট থানায়, যেখানে কিনা বিবাদী বাস করেন বা জানা যায় যেখানে বাস করতে পারেন, যদি না জানা যায় তাহলে সব জায়গায় পাঠানো যেতে পারে, তো পাঠানো হয়। পাঠানোর পরে সেই থানা, সংশ্লিষ্ট থানা অবশ্যই সেটাকে প্রয়োগ করবেন, সেই বাস্তবায়ন করবেন। তো এখন সেই ক্ষেত্রে যদি এক্সিকিউটিভ ব্রাঞ্চ মনে করেন তাদের আরও বেশি কেস আছে, আরও বেশি জরুরি কোনো কিছু আছে, বা সেগুলো আগে পরে করতে পারেন, সেখানে অবশ্যই আদালতের কিন্তু কোনো নির্দেশনা নেই যে এতদিনের মধ্যে করতে হবে, এটাকে প্রায়োরিটি দিতে হবে। সুতরাং সেই জায়গাটা একটা গ্রে এরিয়া বলি আমরা, রয়ে গেছে, যে আদালতের তারা যে আদেশকে অবমাননা করেছেন সরাসরি এমন কোনো কিছু বলা যাবে না। আর আদালতের যেহেতু এমন কোনো নির্দেশনা নেই সুস্পষ্টভাবে যে এতদিনের মধ্যে বা এই অগ্রাধিকার ভিত্তিতে এটাকে বাস্তবায়ন করতে হবে, সুতরাং তাৎক্ষণিকভাবে আমার মনে হয় না যে এটা আদালত অবমাননার পর্যায়ে পড়ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার ব্যাখ্যার জন্য, বিষয়টি আমরাও জানলাম, পরিষ্কার হলাম।
যাই হোক, তো আপনি এর আগে যে প্রশ্নটির জবাব দিচ্ছিলেন যে ভদ্রলোক উনি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছেন, তো সেটা হচ্ছে যে এটা কি এমন কোনো বাধ্যবাধকতা আছে যে সাধারণত আমরা জানি যে ভাই বোনদের জন্য যদি অ্যাপ্লিকেশন করা হয় সেটা মিনিমাম 8 থেকে 9 বছর অনেক ক্ষেত্রে লেগে যায়, দীর্ঘ সময় এটা। একটু বেশি এখন। জি, তো এই দীর্ঘ সময়ে যদি তার ব্যক্তি জীবনে, যার জন্য অ্যাপ্লাই করা হলো, তার ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন আসে, বাচ্চা কাচ্চা হয় এবং উনি যদি বিবাহ করেন অথবা বিবাহ বিচ্ছেদ ঘটে, সেটা কি এর মধ্যে জানানোর কোনো বাধ্যবাধকতা আছে, নাকি যখন ওনাকে ডাকা হবে সেই মুহূর্তে সেটা করা যায়? সুনার দ্য বেটার, রাইট? যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি জানানোই ভালো, বিকজ দেন ওরা সেই অনুসারে আপনাকে ব্যবস্থা নিতে পারে। কাজে আপনি যদি দেরি হয় তাহলে স্বাভাবিকভাবে সমস্ত প্রসেসটা দেরিও হয়ে যেতে পারে। তো বেটার হলো যত তাড়াতাড়ি আপনার পরিবর্তন হবে তত তাড়াতাড়ি পরিবর্তনটা ওদেরকে জানিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে কতদিনের মধ্যে জানাতে হবে। আচ্ছা, ঠিক আছে। তবু জানিয়ে দিলে সেটা হচ্ছে ভালো, একটা অগ্রিম জিনিসটা জানা থাকলো। সেই ক্ষেত্রে যখন ওনাদেরকে ভিসা সেন্টারে ডাকা হবে সেই ক্ষেত্রে হয়তো সময়টা কম লাগবে, অন্য কোনো কোয়ারি আসবে না। তো এখন আরেকটা হচ্ছে যে আপনি বিরতির আগে যেই বিষয় নিয়ে কথা বলছিলাম, যে আপনার অভিজ্ঞতা শেয়ার করছিলেন আমাদের বাংলাদেশি কমিউনিটির, যেই কি ধরনের আপনি সমস্যা নিয়ে আসেন, এবং সেক্ষেত্রে আপনি পারিবারিক সমস্যার কথা অনেক বেশি উল্লেখ করলেন, এবং আপনি আপনার একটা নিজস্ব একটা পারসেপশন আপনি অভিজ্ঞতার ভিত্তিতেই বলবার চেষ্টা করছিলেন, সেটা যদি আমি অভিজ্ঞতা বলছি, অভিমত না। আমি যেটা বলছি সেটা আগেই বললাম, যে আমাদের স্বাভাবিকভাবেই আমাদের যেটা আমরা করি বা আমাদের যেটা কালচার, সেটা হলো আমরা একটা যৌথ পরিবারের একটা ভিত্তিতে আমরা এখনো চলছি। অনেক সময় আমাদের হয়তো আগের মতো আমরা একই জায়গায় থাকছি না, বাবা মা ভাই বোন সবাই মিলে, কিন্তু তারপরেও কিন্তু আমরা মানসিকভাবে কিন্তু একত্রেই থাকছি। এখানে বসেও আমরা বাংলাদেশেই প্রত্যেকদিন দুবার টেলিফোন না করে এমন পরিবার খুব কম আছে। বাবা মা ভাই বোন থাকলে অনেক বেশি করে কথা বলে, অনেক বেশি কথাও আমরা বলি। কিন্তু আমি যে জিনিসটা আমি দেখেছি, যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু আর বাংলাদেশে নেই, আমরা আছি তো এখন পুরোপুরি একটা দেশে যেখানে কালচার এবং রাষ্ট্রীয় ব্যবস্থা আইনগুলো আসলে ভিন্ন এবং পৃথক। তো বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যেসব কাজগুলো করছি অথবা যেভাবে আমরা ব্যবহার করছি, সেই একই রকম ব্যবহার এখানে করতেও পারছি না, একই রকমভাবে ব্যবহার প্রত্যাশাও করতে পারছি না। এটা আমার পার্টনারের কাছ থেকে হতে পারে, স্ত্রীর কাছ থেকে হতে পারে, আমার ছেলে মেয়ের কাছ থেকে হতে পারে, বাবা মা ভাই বোনদের কাছ থেকে হতে পারে। তার কারণটা হলো, যেমন আমি বাংলাদেশে থেকে আপনি আপনার ছেলে মেয়েদের সাথে যে ব্যবহার করছেন, যেভাবে তাদেরকে ধমক দিয়ে কথা বলছেন অথবা বলছেন এটা করতে হবে এটা করতে হবে না, এটা ওনাকে বলো এটাকে বলো না। আমি বলি যেটা আমাদের অনেক সময় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যে কথা মানে সহজ কথা যা শিখিয়ে দিই, কিন্তু আমাদের এই প্রেক্ষাপটে এখানে কিন্তু ছেলে মেয়েদের আপনি শেখানোর ক্ষেত্রে একটাই শেখানো হতে পারে যে ভালো কাজ কি, সত্য কথা কি, কিভাবে বলতে, সেগুলো আপনি একটা দিক নির্দেশনা দিয়ে দিতে পারেন, সেটা ভালো দিকে। ঠিক উল্টো দিকে যদি করতে বলেন যে ঠিক আছে তুমি কিন্তু এটা কিন্তু স্কুলে গিয়ে বলবে না, আচ্ছা আমাদের মধ্যে এটা যে হলো সমস্যা, তো আমি বাইরে কিন্তু বলবে না। তো আমরা কিন্তু এই জায়গাগুলো অনেক জায়গায় ভুল করি, আমরা ছেলে মেয়েদেরকে ঠিক এই জায়গাগুলো শিক্ষা দিতে পারি না, হয়তো আমরা বাংলাদেশের মতো অনেক সময় ব্যবহারটা করি। তার মানে আপনি মূল যে কথাটা বলতে চাচ্ছেন যে ওখানকার সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক কাঠামো, এখানকার সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক কাঠামো ভিন্ন, সেই কারণে এখানকার আচার আচরণ, চালচরণ এবং মনস্তাত্ত্বিক বিষয়গুলো ভিন্ন হয়ে আছে। অবশ্যই, সুতরাং এই জায়গায় একটা খাপ খাইয়ে চলবার, এটার সাথে সামঞ্জস্য হয়ে চলবার একটা নীতি গ্রহণ করাটাই ভালো। আমাদের সংস্কৃতির মধ্যে থেকেই, যদিও আমরা অনেক বেশি সোশ্যাল, তার মধ্যে থেকে যতটুকু সম্ভব এই জায়গার একটা যেটা আমার মনে হয়, আমাদের হাতে আর জাস্ট 1 মিনিট সময় আছে, আপনি যদি ভালো। আমার যেটা মনে হচ্ছে সেটা আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি, সেটা হলো যে আমাদের প্যারেন্টাল এডুকেশনটা খুব বেশি দরকার, যে আমার সাথে সম্পর্কটা ছেলে মেয়েদের, কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে এরকম সমস্যা হয়ে যাচ্ছে। আর একটা জিনিস হলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয় যেটা বাইরের যে মানে হস্তক্ষেপ, সেটা পিতামাতা থেকে শুরু করে বন্ধুবান্ধব, সেগুলো থেকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। কারণ হলো মনে রাখবেন আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবন, আপনার বাবা মা অলরেডি তাদের জীবনের 50টা বছর হয়তো একত্রে তারা কাটিয়েছেন, তাদের জীবন তারা পালন করেছেন, তাদের কনজুগাল লাইফ। সুতরাং কোনোভাবেই যেন কারো কথায় আপনি আপনার পার্টনারের সাথে খারাপ ব্যবহার না করেন অথবা আপনার জীবনটা নষ্ট না করেন। কারণ আপনি যেভাবেই বলুন এই ওয়াইফ অথবা এই হাজব্যান্ডকে ছাড়তে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনাকে আবার আরেকজনকে আনতে হবে, সেখানে একই রকম সমস্যা হতে পারে। মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশে নেই, কাজে এখানকার যে আইন আছে সেই আইনগুলো কিন্তু আমাদের ব্যবহারকেও নিয়ন্ত্রণ করছে। কাজে আমাদের ব্যবহার যেন কোনো ক্রমেই এমন না হয় যে দেশে বাংলাদেশের মতোই যে এখানে অনেক কিছু পড়লেই পার পাওয়া যাবে, এখানে নাই। সুতরাং সেক্ষেত্রে পুরো পারিবারিক জীবনটাই আপনার নস্যাৎ হয়ে যেতে পারে, অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন,
আমাদের কোর্ট কাচারি করতে পারেন, কিন্তু জীবনটা ফিরে পাওয়া যাবে না, আপনার সেই পুরনো সেই জীবন যেখানে উচ্ছল জীবনটা ফিরে পাবেন না। সুতরাং সবাইকে ধন্যবাদ যে আপনি খেয়াল রাখবেন যেন এরকম না হয়। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবার জন্য। আরো অনেক কিছু জানবার ছিল আপনার কাছ থেকে, আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে। আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় রেখে আমাদেরকে দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জনাব অশোক কে কর্মকারের অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন প্রশ্নের জবাব উনি দিচ্ছিলেন। তো আমরা আগামী সপ্তাহেও আমরা হাজির হব আরও কোনো নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।